শুরু হচ্ছে আজকের গল্প আলো। কলমে মাধবী ভট্টাচার্য। রাতে এক গ্লাস দুধ নিয়ে শুভর ঘরে ঢুকতে গিয়ে থমকে গেলেন অমৃতা। ঘরের দরজা খোলাই আছে। কদিন আগেও দরজাটা মাঝে মাঝে বন্ধ থাকতো, টোকা দিয়ে ঘরে ঢুকতে হতো। এখন তো আর। দীর্ঘশ্বাস ছাড়লেন অমৃতা। সবকিছু পাল্টে গেছে কয়েকদিনে। খোলা দরজা দিয়ে শুভর উত্তপ্ত গলার আওয়াজ কানে ভেসে এলো। কান পাতলেন অমৃতা। শুধু শুভর গলায় পাওয়া যাচ্ছে। অন্য প্রান্তে কে আছে ভালোই বুঝতে পারছিলেন। শুভ প্রায় চেঁচাচ্ছে, না না, তুমি এ বাড়িতে কখনো আসবে না। আমি মাকে বলেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও প্রান্তে কেউ কিছু বলল। শুভর গলা আবার পাওয়া গেল, বেশ করেছি, মিথ্যে বলেছি। এই শাস্তি মায়ের প্রাপ্য। মায়ের ইচ্ছে হবে তোমাকে তাড়িয়ে দেবে, আবার ইচ্ছে হবে নিয়ে আসবে। সবকিছু কি মায়ের ইচ্ছে হবে? চুপ করল শুভ। নিশ্চয়ই ও প্রান্তের মানুষটার কথা শুনছে। একটু পরে আবার বলে উঠল, বেশি পাকামি করো না, আমি বারণ করেছি, তুমি এখানে আসবে না। মা একটু বুঝুক কত বড় ভুল করেছিল। ইচ্ছে হলেই যে সেই ভুল শোধরানো যায় না, মাকে বুঝতে দাও। দরজা ধরে অবশ্যের মতো দাঁড়িয়ে রইলেন অমৃতা। কতখানি ঘৃণা মায়ের জন্য লুকিয়ে রেখেছিল শুভ। শুভকে চুপচাপ দেখে তার ধারণা হয়েছিল সবকিছু মেনে নিয়েছে সে, কিন্তু আপাত শান্ত চেহারার পেছনে কতটা আগুন লুকিয়ে রেখেছিল বুঝতেও পারেননি। দরজার সামনে থেকে নিঃশব্দে সরে এলেন অমৃতা। দুধের গ্লাসটা হাতে নিয়ে বুকের ভেতরে ফাঁকা অংশটা খা খা করছে, হু করছে প্রবল এক কষ্টে। 15 দিন আগে ঘটে যাওয়া বিশ্রী সেই ঘটনার রেশ এখনো রয়ে গেছে বাড়ি জুড়ে, হয়তো থেকে যাবে আজীবন। সেদিন শুভকে সকালে চা দিতে গিয়ে থমকে গিয়েছিলেন অমৃতা। দেখেছিলেন হুইল চেয়ারে বসে থাকা শুভর মুখের সব রং উবে গেছে কোনো মন্ত্র বলে। রক্তহীন বিবর্ণ মুখে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। হাতে ধরা ছিল এক টুকরো কাগজ। ঘরের চারদিকে চোখ বুলিয়েও দিশাকে কোথাও দেখতে পাননি। আগের দিন অনেক রাতে ফিরেছিল। ভেবেছিলেন ছুটির দিনে নিশ্চয়ই বেলা পর্যন্ত ঘুমোবে, কিন্তু বিছানা খালি দেখে অবাক হয়েছিলেন। শুভকে ওভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে শুভ? হাতে ধরা কাগজের টুকরোটা এগিয়ে দিয়েছিল শুভ। কাগজটা হাতে নিয়ে চোখ বোলাতে গিয়ে কেঁপে উঠেছিলেন অমৃতা। ছোট্ট চিঠিটা যেন একটা পরমাণু বোমার মতো বিস্ফোরণ ঘটিয়েছিল, যার তেজস্ক্রিয় রশ্মির বিকিরণে ঝলসে গেছিল শুভ আর অমৃতার হৃদয়। এই বাড়ির সম্মান, মান, মর্যাদা সব ধুলোই গড়াগড়ি খাচ্ছিল। দিশার হাতের লেখায় খুব ছোট্ট করে একটা বার্তা দেওয়া ছিল চিঠিটায়। একজন পঙ্গু অথর্ব মানুষের সাথে গোটা জীবনটা কাটানো সম্ভব হলো না। আমি চললাম রাহুলের সাথে। মেঝে মেঝে আমাকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না। রাহুলের সাথে ইউএস চলে যাচ্ছে কদিন পরে। ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেবো, সই করে দিও। অমৃতার মাথা ফাঁকা হয়ে গেছিল। কি করে এতটা নিচে নামতে পারলো দিশা? শুভর অ্যাক্সিডেন্টের পর থেকেই অবশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছিল। রাত করে বাড়ি ফেরা, ছুটির দিনেও যখন তখন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া, এসব ছিলই। অমৃতা থাকতে না পেরে একদিন শুধু বলেছিলেন, তুই এরকম করিস কেন? এখন তো তোর শুভকে বেশি সময় দেওয়া উচিত। এত বড় একটা আঘাত পেয়েছে ছেলেটা। তুই যদি এ সময় ওর পাশে না থাকিস তবে কে থাকবে বলতো? দিশা ভুরু কুঁচকে বলেছিল, আমার এত সময় নেই। তাছাড়া শুভর সঙ্গে বসে থাকতে গিয়ে হাঁপ ধরে যায়। তুমি তো আছোই, বসে থাকো পঙ্গু ছেলের সঙ্গে সারাদিন। আমাকে নিয়ে কিছু আশা করো না। এমনভাবে পঙ্গু শব্দটা ব্যবহার করেছিল দিশা, মনে হচ্ছিল কোনো ঘৃণ্য শব্দ। বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিল অমৃতার। একদিন ছেলের ভালোবাসাকে অগ্রাহ্য করে এই মেয়েটাকে নিজে পছন্দ করে নিয়ে এসেছিলেন। ছেলের ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়েছিলেন। সেদিন নিজের পছন্দের মেয়ের এমন নিচু মনের পরিচয় পেয়ে কুঁকড়ে গেছিলেন অমৃতা। কোনো মতে বলেছিলেন, শুভ পঙ্গু নয়, ঠিকঠাক ট্রিটমেন্ট হলে ও সেরে যাবে। বলেননি ডক্টররা? আর সারবে। বিদ্রুপের হাসি হেসে বেরিয়ে গেছিল দিশা। কিছুদিন পরে রাহুল বলে ছেলেটির সাথে পালিয়ে গিয়ে দিশা নতুন করে প্রমাণ করে দিয়েছিল নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারেও। এমনিতেই বাড়িটা অন্ধকারে ডুবে গেছিল। দিশা চলে গিয়ে সেই অন্ধকারকে আরো গাঢ় করে দিয়ে গেল। সারাদিন হুইল চেয়ারে বসে থাকা ছেলের মুখের দিকে তাকাতে পারে না আজকাল অমৃতা। তীব্র অপরাধ বোধে পুড়ে যায় মন। অনেক ভেবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়ে নিয়েছিলেন।
ভয়ে ভয়ে সেই মেয়েটার প্রসঙ্গ তুলেছিলেন শুভর সামনে। প্রথমে চমকে গিয়ে তার মুখের দিকে তাকিয়েছিল শুভ, তারপর ধীরে ধীরে বলেছিল, একদিন যাকে তাড়িয়ে দিয়েছিলে আজ ওকে কেন খুঁজছ? ও নতুন সংসার শুরু করছে, সেখানে ওকে শান্তিতে থাকতে দাও না। নতুন সংসার মানে? যে আশায় বুক বেঁধেছিলেন চোখের সামনে সেই আশাকে চুরমার হয়ে যেতে দেখছিলেন অমৃতা। চয়নিকার বিয়ে ঠিক হয়ে গেছে, কঠিন মুখে বলেছিল শুভ। অনেক কষ্টে চোখে জল চেপে রেখে ছেলের সামনে থেকে সরে এসেছিলেন। সবকিছুর জন্য তিনিই দায়ী। তার একটা ভুলের জন্যই শুভর জীবনটা শেষ হয়ে গেল। তার মিথ্যে অহংকার আর জেদের কারণে আজ শুভর এই অবস্থা। চয়নিকাকে প্রথম যেদিন মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছিল শুভ, মিষ্টি মেয়েটাকে এক নজর দেখেই ভালো লেগে গেছিল অমৃতার। কলেজ থেকেই নাকি ওদের পরিচয়। চয়নিকার সঙ্গে কথা বলে বলে ওর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু জেনে নিতে গিয়ে চমকে উঠেছিলেন। শুভর নজর এত নিচু তার জানা ছিল না। চয়নিকাকে ট্যাক্সিতে তুলে দিয়ে শুভ বাড়ি ফিরতে রাগে ফেটে পড়েছিলেন। তোর পছন্দ এত খারাপ জানতাম না তো শুভ। চারদিকে এত মেয়ে থাকতে তুই এই মেয়েকে বিয়ে করতে চাস কেন? কেন মা, ওর মধ্যে কি খারাপ দেখলে? আকস্মিক আঘাতে হতভম্ব হয়ে গেছিল শুভ। কি খারাপ জানিস না? মেয়েটা অনাথ আশ্রমে বড় হয়েছে, কার না কার ঘরের সন্তান। ছি 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 শুভ। তাতে কি হয়েছে মা? চয়নিকার মতো ভালো মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না। শেষ চেষ্টা করেছিল শুভ। তুমি চুপ করো, সেদিনের ছেলে, তুমি কি বুঝবে? আমাদের বংশে এমন অনাচার কখনো হয়নি, এখনো হবে না। তারপরেও শুভ অনেক চেষ্টা করেছিল, কিন্তু অমৃতা নিজের জায়গায় অনড় ছিলেন। এরপরে আর একটা কথাও বলেনি শুভ। চুপচাপ তার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিল। জয়ের আনন্দে ভেসে গেছিলেন অমৃতা। বুঝতেও পারেননি শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেলেছিল শুভ। সেই সঙ্গে মায়ের প্রতি ভয়ঙ্কর এক ঘৃণা পুষে রেখেছিল মনে মনে। চয়নিকাকে শুভ কি বুঝিয়েছিল জানেন না অমৃতা, জানার ইচ্ছেও ছিল না। ভেবেছিলেন সুন্দরী বউ পেয়ে শুভ ওই মেয়েটাকে ভুলে যাবে। বিয়ের পর শুভকে স্বাভাবিকভাবে সংসার করতে দেখে নিশ্চিন্ত হয়েছিলেন। বিয়ের 1 বছর হওয়ার আগেই এক মর্মান্তিক দুর্ঘটনায় পায়ের সার চলে গেল শুভর। হুইল চেয়ারই ও সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠল। চাকরিটাও চলে গেল। মনের দিক দিয়ে একেবারেই ভেঙে পড়ল। সেই আঘাতের উপরে দিশার দেওয়া আঘাতটা কি করে সহ্য করছে মা হয়ে বুঝতে পারেন অমৃতা। চয়নিকাকে ছেলের জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে পিছিয়ে এসেছিলেন। আজ শুভকে ফোনে কথা বলতে শুনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। মিথ্যে বলছিল শুভ এতদিন। পরদিনই চয়নিকার স্কুলে গিয়ে হাজির হলেন অমৃতা। স্বাভাবিকভাবেই চয়নিকা চমকে গেল তাকে দেখে। চয়নিকার 2 হাত জড়িয়ে ধরে কাতর গলায় অমৃতা বললেন, জানি আমি খুব স্বার্থপরের মতো কাজ করেছি। একবার তোমাকে তাড়িয়ে দিয়ে আজ বিপদে পড়ে তোমার কাছেই ছুটে এসেছি, কিন্তু আমি যা করছি শুভর জন্যই করেছি। আমাকে ভুল বুঝো না। একবার শুভর কাছে চলো, তারপর যা তোমার ইচ্ছে হয় তাই করো। চয়নিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যাব আমি। আপনি বাড়ি ফিরে যান, চিন্তা করবেন না। কেঁদে ফেললেন অমৃতা। ধরা গলায় বললেন, আমি আমি অন্যায় করেছিলাম, ভগবান তার শাস্তি দিয়েছেন। একদিন তোমায় ফিরিয়ে দিয়েছিলাম, তাই শুভ রাগ করে আছে আমার উপর। ও ঘেন্না করে আমাকে, হয়তো তুমিও করো। চয়নিকা চুপ করেছিল, কথা বলেনি। সেদিনই বিকেলে ওকে বাড়ি আসতে বলে ফিরে গেলেন অমৃতা। ঘড়ির কাঁটা 6টার ঘর পেরোতেই অস্থির অস্থির করছিলেন অমৃতা। মেয়েটা কি আসবে? অপেক্ষা করতে করতে ঠিক 7টার সময় এসে উপস্থিত হলো চয়নিকা। ওকে শুভর ঘরে পাঠিয়ে দিয়ে দুরু দুরু বুকে চা করতে গেলেন অমৃতা। এরপরে চা নিয়ে ঘরে ঢুকতে শুভ বাঁকা হাসিতে বলল, ওকে কেন ডেকে এনেছো মা? তোমার পঙ্গু ছেলেকে বিয়ে করার জন্যে? যাকে শখ করে নিয়ে এসেছিলে সে তো ফেলে পালিয়েছে, এখনো ওকে কোন মুখে ডেকে এনেছো তুমি? তুমি এত স্বার্থপর! ছি! কুকড়ে গেলেন অমৃতা।
আর চোখে দেখলেন চয়নিকা মাথা নিচু করে বসে আছে। অসহায়ভাবে বলতে গেলেন, চয়নিকার যা মনে হয় ও তাই করবে। আমি তো ওকে জোর করিনি। জোর করনি, কিন্তু চালাকি করে ডেকে তো এনেছ। কেঁদে ফেললেন অমৃতা। চয়নিকা ব্যস্ত হয়ে বলল, কাঁদবেন না আপনি। আসলে শুভর মাথা ঠিক নেই তো, ওর কথায় কষ্ট পাবেন না। এই কান্নাই আমার প্রায়শ্চিত্ত মা, এতে আমার কোনো দুঃখ নেই। চয়নিকা উঠে এসে তার হাত ধরল। শুভকে নিয়ে বেশি ভাববেন না, ও ভালো থাকবে, আমি আছি তো। অবাক হয়ে তাকালেন মেয়েটার দিকে। শুভ রাগী গলায় বলল, তুমি বাড়ি যাও তো, বেশি পাকামি করো না, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। চয়নিকা হেসে ফেলল। তোমার চিকিৎসা পুরো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে দাও, তারপর দেখছি। বিরক্ত মুখে চুপ করে রইল শুভ। ওর বিরক্ত মুখে এক অদ্ভুত আলো খেলে যাচ্ছিল। অমৃতা মুগ্ধ হয়ে দেখছিলেন। এটাই বোধহয় ভালোবাসা, যে আলোতে হৃদয়ের সব অন্ধকার দূর হয়ে যায়। এই ভালোবাসাকে চিনতে অনেক দেরি করে ফেললেন। শেষ হলো আজকের গল্প আলো। কলমে মাধবী ভট্টাচার্য।